পেপসিনকে দিয়ে যদি দেখি, তাহলে মাংস পালিয়ে যাওয়ার পরও যদি পেপসিন বেরোচ্ছে, পেটকেই তো হজম করে নেবে, আলসার হয়ে যাবে তো। হ্যাঁ, আলসার হয়ে যাবে তো, পেটের গায়ে যে সেলগুলো আছে সেই সেলগুলোকে ড্যামেজ করবে আলসার। আরআরএনএ অনেক শক্ত, এই যে না দেখি এঁকে দেওয়া যাবে, সেই জন্য পরীক্ষায় পড়বে না। ক্লোভার, এটা গাছের নাম, ক্লোভার গাছের পাতার মতো দেখতে, সেই জন্য ক্লোভার লিফ মডেল। আজকে আমরা মূলত বিভিন্ন ধরনের নন জেনেটিক আরএনএ নিয়ে আলোচনা করবো। তার মধ্যে এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, এইচএনআরএনএ এগুলো থাকছে। প্রথমেই আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এমআরএনএ। আমরা জানি আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়। এখানে যে এমআরটি আমরা আঁকছি অবশ্যই এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড এমআরএনএ। ডাবল লাইন করা আঁকার অর্থ যে এখানে বেস গুলোকে লেখা যাবে, সেই কারণের জন্য ডাবল লাইন। তাহলে এমনি নরমালি এটা 5 প্রাইম টু 3 প্রাইম ইন এমআরএনএ। এই এমআরএনএ এর ক্ষেত্রে প্রথমত এমআরএনএ কিন্তু কখনো ডাবল স্ট্র্যান্ডেড যায় না। এমআরএনএ কিন্তু সবসময় সিঙ্গেল স্ট্র্যান্ডে থাকে এবং মোটামুটি যতটা সম্ভব সোজা মানে স্ট্রেট লাইন থাকার চেষ্টা করে। যেহেতু এর উপর ডিএনএ তার যে মেসেজ, সেই মেসেজটা লিখে পাঠিয়েছে, সেই মেসেজটা করতে গেলে তুমি যদি ডবল স্ট্যান্ডার্ড হয়ে যাও, যদি কোথাও ঘুরিয়ে পেছিয়ে থাকে, তাহলে সেখানে রিডিং নিতে অসুবিধা হবে। সেই কারণের জন্য কিন্তু এই বিষয়টি নেই। এবার দেখো, যখন আমরা ডিএনএ কথা বলছি তখন এটা ডিএনএ। এবার আমরা বলছি এই জায়গায় একটা জিন আছে এবং এই জায়গায় একটা জিন আছে, আমরা ধরলাম এরকম দুটো জায়গায় দুটো জিন আছে। তাহলে সেই জিন থেকে এখানে একটা এমআরএনএ এবং এই জায়গাটা একটা এমআরএনএ তৈরি হবে। তাহলে এখানে যদি আমরা জিন 1 বলি, এখানে যদি আমরা জিন 1 বলি, এখানে জিন 2 বলি, তাহলে এমআরএনএ দুটো নিশ্চয়ই আলাদা আলাদা এমআরএনএ। তাহলে এই দুটো এমআরএনএ যদি পরস্পর জুড়ে যায়, তাহলে মিনিং কোনো মিনিংই থাকবে না, মিনিং লেফট হয়ে যাবে। কারণ এটা একটা জিনিসের জন্য এমআরএনএ, ওটা একটা জিনিসের জন্য এমআরএনএ, এটা জুড়ে গেলে কোনো মানেই হয় না। সুতরাং প্রথম বিষয় যেটা, সেটা এমআরএনএ এর যে প্রান্তগুলো আছে, যে এন্ড পোরশন গুলো আছে 5 প্রাইম 3 প্রাইম, সেই এন্ড পোরশন গুলোকে কিন্তু এখানে যে কোনো ভাবে প্রোটেক্টেড থাকতে হবে, রাখতে হবে। আর সেখানে এখানে 5 প্রাইম 3 প্রাইম দুটো এন্ড নির্দিষ্ট পোলারিটি রাখা আছে, যাতে অন্য কোনো এমআরএনএ এর সঙ্গে জুড়ে না যায়। তো প্রথমেই 5 প্রাইম এন্ডে গুয়ানিন বেস এবং তার মিথাইলেশন করানো আছে, একে বলা হয় মিথাইল ক্যাপ বা মেথ ক্যাপ, মিথাইল ক্যাপ। তো এই মিথাইল ক্যাপ থাকার জন্য কি হয়, কোন একটা 5 প্রাইম এর থাকা এমআরএনএ তে কোন একটা 3 প্রাইম এমআরএনএ যদি জোড়ার চেষ্টা করছে, তাহলে সে যুক্ত পারবে না। এরপর যদি আমরা দেখি, আমরা নরমালি বেস লেখা শুরু করব, ধরো সি ইউ জি সি এ সি, কোনো মানে নাই, জাস্ট লিখছি আর কি। হ্যাঁ, তো এরকম করে কিছু বেস আমরা লিখলাম, এসব দাগ কিছু হবে না, আমরা একটা ডটেড লাইন দিয়ে রাখলাম একটা রিজিয়ন বোঝানোর জন্য। যদিও এটা অনেক বড় হবে, এত ছোট নয়, মাত্র 6টা বেস দিয়ে নয়, এটা অনেকটা বড় হবে, কিন্তু আমাদের বোর্ডের একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গা অনুযায়ী আমাদের এটা করতে হবে। এটাকে আমরা বলবো নন কোডিং রিজিয়ন 1। নন কোডিং রিজিয়ন মানে এই অংশ থেকে কোনো কোড করে না, মানে এই অংশ থেকে বৈশিষ্ট্য বহিঃপ্রকাশের কোনো রকম কিছু নাই। তো এই জায়গাটায় মেইনলি তুমি ভাবতে পারো যে এনজাইম, যে এনজাইম এখানে কাজটা করবে, প্রোটিন সিনথেসিসের কাজটা করবে, তার বসার জায়গা, যদি আমরা এইভাবে ভাবি। এরপর যেগুলো নরমালি চলছে, ডিএনএ তে ছিল সেরকম ভাবে। তো প্রথমেই আমরা কোডিং রিজিয়নের প্রথমে লিখব এ ইউ জি, তারপর ধরো জি সি এ টাইপস লিখছি। হ্যাঁ, ইউ জি এ ইউ সি এ, ঠিক আছে, এ সি সি টাইপস লিখছি। তো আর লিখব এই মোটামুটি লিখব। এই রিজিয়নটাকে টোটালটাকে বলছি আমরা কোডিং রিজিয়ন। কোডিং রিজিয়ন মানে এই রিজিয়ন থেকে কোডটা হয়। কোডিং রিজিয়ন এমআরএনএ এর উপর পরপর তিনটি বেসকে বলা হয় কোডন, এবং এখানে প্রথমেই যে কোডনটা রয়েছে তাকে বলা হয়
স্টার্ট কোডন বা ইনিশিয়েশন কোডন। ইনিশিয়েশন কোডন বাংলাতে বললে প্রারম্ভিক কোডন। তাহলে স্টার্ট কোডন AUG এর নির্দিষ্ট মানে আছে, সেটা হলো মিথিওনিন, যাকে মিথ বলে লেখা হয়, মিথিওনিন। তাহলে প্রথম তিনটে বেস যে কোনো কাউরির, সেটা ব্যাকটেরিয়া থেকে আরম্ভ করে মানুষ অব্দি সকলের জন্য একই কথা, যে প্রথম তিনটে কোডিং রিজিয়নের প্রথম তিনটে বেসের নাম AUG। আর AUG ফর মিথিওনিন, একটি অ্যামাইনো অ্যাসিডের নাম, এবং এটিকে বলা হয় স্টার্ট কোডন, বা যেহেতু প্রসেসটা ইনিশিয়েট করছে সেজন্য এর নাম ইনিশিয়েশন কোডন। ওকে, এরপরে তিনটে করে বেস মানে একটা করে কোডন, তিনটে করে বেস মানে একটা করে কোডন, একটা করে কোডন। তো এই কোডন অনেক বড় হবে। এবার কত বড় হবে সেটা নির্ভর করছে জিন কত বড়। যত বড় জিন হবে তত বড় তার কোডিং রিজিয়ন। একটা ডিএনএ এর ক্ষেত্রে জিন যত বড় হবে তার কোডিং রিজিয়ন তত বড় হবে। তাহলে কোডিং রিজিয়নের শুরুতে রয়েছে স্টার্ট কোডন বা ইনিশিয়েশন কোডন, বাংলায় প্রারম্ভিক কোডন। এই কোডন চলতে চলতে একটা টাইম পর এখানে UAA অথবা UAG অথবা UGA, এই তিনটের মধ্যে যে কোনো একজন এসে হাজির হয়। তাহলে কোডিং রিজিয়ন যখন শেষ হলো, তারপরে আবার শুরু হয়ে গেল এখান থেকে নন কোডিং রিজিয়ন 2। আগে যেহেতু 1 আছে, তাহলে এখন 2 শুরু হয়ে গেল, নন কোডিং রিজিয়ন 2। দেখো নন কোডিং রিজিয়ন 2 এর প্রথম তিনটে যে বেস, মানে যে কোডন যদি বলি আমরা, তিনটে বেস তো কোডন, এমআরএনএর উপর পরপর তিনটে বেসকে কোডন বলা হয়। প্রথম তিনটে বেস এরা মিনিংলেস। তো এখানে যদি স্টার্ট লিখি তাহলে অবশ্যই তার এগেনস্ট এখানে লিখবো স্টপ, স্টপ কোডন। এখানে যদি ইনিশিয়েশন হয় তার এগেনস্ট এখানে টার্মিনেশন লিখবো, মানে এখানে শেষ হয়, টার্মিনেশন কোডন। এখানে আরেকটা নাম আছে, সেটা হলো ননসেন্স, বোকা, কারণ এর কোনো মানেই নাই। তাহলে এই তিনটে ননসেন্স কোডনের নাম আমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে, UAA, UGA আর UGA। এই তিনটে কোডনের কোনো মানে নাই। আমরা মোটামুটি শুনে রাখি টোটাল 64টা কোডন আছে, তার মধ্যে তিনটে কোডনের কোনো মানে নাই। তার মধ্যে টোটাল 61টা কোডন রয়েছে, যে 61টা কোডন মিলিয়ে টোটাল 20টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। যে 61টা কোডন মিলিয়ে টোটাল আমার 20টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। আমরা যখন ট্রান্সলেশন করাবো তার আগে আমাদের জেনেটিক কোড আছে সিলেবাসে, আমরা জেনেটিক কোড নিয়ে আলোচনা করব, সেখানে কোডন নিয়ে ডিটেলস আলোচনা হবে। ঠিক আছে, তাহলে আমার মনে রাখার বিষয় হলো এখানে স্টার্ট কোডন কে এবং স্টপ কোডন কারা, এই চারটে কোডনকে অবশ্যই মনে রাখতে হবে। এবং পরীক্ষায় আসতে পারে আলাদা করে স্টপ কোডন কাকে বলে, বা টার্মিনেশন কোডন কাকে বলে, বা ননসেন্স কোডন কাকে বলে, এবং উদাহরণ দাও। ঠিক আছে, এই জিনিসগুলো পরীক্ষায় আসতে পারে। এইবার এখানে তো শেষ নয়, ধরো এরপর ধরো CCA, ধরো এখানে আমরা ইচ্ছা করে একবার AUG দিলাম, ইচ্ছা করে দিলাম AUG দিয়ে আর কন্টিনিউ করলাম না, কেননা ওই আবার বোর্ডে আমাদের জায়গা লিমিটেড। হ্যাঁ, আর তারপরে আমরা এ এ এ অ্যাডেনিন 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 করে অনেক অ্যাডেনিন বসিয়ে রাখলাম। তাহলে এই পর্যন্ত যে জায়গা, এই পর্যন্ত যে জায়গা, তাকে বলা হচ্ছে নন কোডিং রিজিয়ন 2। নন কোডিং রিজিয়ন 2, এটা আরো বড় হবে। এখন কেন আছে এটা? ধরো যে 100 মিটার দৌড়ে ফার্স্ট হচ্ছে, নো ডাউট সে প্রচুর স্পিডে আছে, তাকে যদি বলা হয় সেই ফিতেটা যেখানে আছে সেখানে দাঁড়িয়ে যেতে হবে, সে পারবে? সে ছুটে আসবে, ফার্স্ট হবে, সেখানে যেখানে ফিতে আছে ওখানে দাঁড়িয়ে পড়বে? এটা কখনোই সম্ভব নয়, কারণ তাকে আরো খানিকটা ছুটে দিতে হবে তার মোশনটাকে কন্ট্রোল করার জন্য। ঠিক তেমন ভাবে একটা প্রসিডিওর চলছে, সেই প্রসিডিওরটা চলার সঙ্গে সব শেষ হয়ে গেল, প্রসিডিওরটা এখানে শেষ হয়ে গেল, আর আরো কিছুটা জায়গা নিলে সব কে বেরিয়ে যাবে, ও বেরিয়ে যাবে, কিছুটা জায়গা আরো লাগবে। আর সেই জন্য এখানে স্টপ কোডনের প্রয়োজনীয়তা আছে। ছেলেটা যেটা ভুল করে সেটা কোডিং রিজিয়নের শেষে স্টপ কোডন নয়, নন কোডিং রিজিয়নের শুরুতে স্টপ কোডন আছে, কারণ এ তো মিনিংলেস। তাহলে এও তো মিনিংলেস, তাহলে মিনিংলেস এর ব্যাপারটা তো ওই জায়গাতেই থাকবে না। সেই জন্য খুব ভালো করেই আমি এখানে মার্ক করে দিয়েছি যে এখান থেকে শুরু হচ্ছে নন কোডিং রিজিয়ন 2। এটা নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে, এটা নিয়ে যেন কোনো ভুল না হয়, ছেলেরা ভুল করে সেজন্য আমি ভুলটা বলে দিলাম আগে থেকে। আচ্ছা, নন কোডিং রিজনে থাকার আরেকটা কারণ আমরা এখানে এমআরএনএ বলে রাখতে পারি, না বলার কিছু নাই, বলে রাখতে পারি। আরএনএ পড়ার সময় আর বলতে হবে না,
সেটা কি রকম দেখো, সেটা হলো এরকম যে এই যে ধরো ধরো রাইবোজোম যখন আমরা দেখাই তখন তো আমরা আরআরএনএ দেখাবো। রাইবোজোম তৈরি হয়েছে আরআরএনএ দিয়ে, রাইবোজোমাল আরএনএ দিয়ে। এখন এমআরএনএ এসে সেই গল্পটা শুনিয়েছিলাম, এমআরএনএ নিউক্লিয়াস থেকে বেরিয়ে এসে ওই যে এমআরএনএ গঠন দেখাচ্ছে, তারা রাইবোজোমের দুটো সাবইউনিটের মাঝে এসে ঢুকেছে। এখন এই যে তিনটে সাইট আছে আমরা বলছিলাম রাইবোজোমকে পড়ে আসতে হবে, এ সাইট, পি সাইট আর ই সাইট। এই যে এ ইউজি প্রথমে পি সাইটেই এসে বসবে, অন্য কোথাও বসবে না, তো এটা কিভাবে অ্যাডজাস্ট করবে? এত বড় একটা এমআরএনএ এসে বসবে, এই ইউজি যেন পি সাইটেই বসে, অন্য কোথাও না বসে, তার জন্য নিশ্চয়ই কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। তাহলে এফএম রেডিওতে যেমন অনেক চ্যানেল হয়ে গেছে, খুব ফাইনলি অ্যাডজাস্ট না করলে অন্য চ্যানেলটা ধরে যাচ্ছে, তো এখানেও খুব ফাইনলি অ্যাডজাস্ট করার ব্যাপার আছে। তো এমআরএনএ নন কোডিং রিজিয়ন 1 তার একটা কাজ করে, সেটা হলো রাইবোজোমের যে আরআরএনএ, ধরো আরআরএনএ রাইবোজোমাল তৈরি করছে, রাইবোজোম তৈরি করছে আরআরএনএ, তো এই এমআরএনএ এর সঙ্গে এমআরএনএ এর যে বেস আছে না, সেই বেসের সঙ্গে আরআরএনএ এর বেসের কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স আছে, যাতে ঠিক পজিশনে এই ইউজিটা বসতে পারে, অন্য কোথাও নয়। বোঝা গেল কথাটা? মানে এটা যেটা বলছি, এটা কিন্তু আরআরএনএ এর কথা বলছি, বলছি রাইবোজোম তৈরি হয়েছে আরআরএনএ আর প্রোটিন দিয়ে, আমরা আসছি পরে। তো আরআরএনএ রাইবোজোমে আছে, নো ডাউট। তো সেখানে এই যে আরআরএনএ টিকে আমরা এখানে লিখে রেখেছি, তো এমআরএনএ এর সঙ্গে নির্দিষ্ট একটা বেস, নির্দিষ্ট কিছু বেস এখানে ম্যাচ করে, ম্যাচিং এর ব্যবস্থা আছে, যাতে এমআরএনএটা ঠিক আরআরএনএ এর সঙ্গে ম্যাচ করিয়ে এই পি রিজিয়ানে এসে প্রথম এইউজিটা বসে। কারণ পি রিজিয়ান থেকেই শুরু হয়, এইউজি কে প্রথম পি সাইটে এসে বসতে হয়, এটা সবার জন্য। তাহলে এটা বসার জন্য নির্দিষ্ট এখানে কমপ্লিমেন্টারি বেস আছে, কমপ্লিমেন্টারি মানে ওখানে যা আছে তার পরিপূরক বেস এখানে আছে, কমপ্লিমেন্টারি বেস এখানে আছে। তো এই বেস সিকোয়েন্স কে বলা হয় সাইন ডালগার্নো সিকোয়েন্স। পরীক্ষায় কোশ্চেন আছে সাইন ডালগার্নো সিকোয়েন্স কি, এটা অবশ্যই আরআরএনএ পড়তে গিয়ে আমাদের পাওয়ার কথা, যদিও এখানে হয়তো ডাইরেক্ট পাবো না, আমরা যখন ট্রান্সলেশন করবো তখন পাবো সাইন ডালগার্নো সিকোয়েন্স। আমরা বলে রাখলাম যেহেতু এমআরএনএ এর কথা বলছি, এখনই আমরা আরএনএ এর কথা বলবো, তাহলে এদের যে নন কোডিং রিজিয়নটা আছে 1, তার আরেকটা কাজ আমরা এখানে বলে রাখলাম, যে সে কেন আছে, এটাকে অ্যাডজাস্ট করার জন্য সে আছে। সাইন ডালগার্নো সিকোয়েন্স, এগুলো আমরা পরে পাবো, হ্যাঁ পরে আবার আলোচনা করবো সাইন ডালগার্নো সিকোয়েন্স। যাই হোক, এবার দেখো এখানে শেষ হয়ে গিয়েছিল আমাদের নন কোডিং রিজিয়ন 2, এরপর থেকে শুধুই অ্যাডেনিন 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 এরকম করে চলছে, প্রায় 250 থেকে শুরু করে কোথাও কোথাও 1000 1500 পর্যন্ত থাকে। এবার তুমি শুধু বুঝে নাও যে এই যে শেষের অ্যাডেনিন, যাকে বলা হচ্ছে পলি এ টেল, মানে পলি অ্যাডেনাইলিক টেল, মানে যেখানে লেজটাতে শুধু অ্যাডেনিনই আছে আর কিছু নেই। তো কি জন্য আছে? ওই পোলারিটি ক্রিয়েট করার জন্য, যে আগেও আমরা বলছিলাম যে নির্দিষ্ট পোল ক্রিয়েট করার জন্য এখানে আছে, সেই পোল ক্রিয়েট করার জন্যই কিন্তু এখানে ব্যবস্থাটা করা আছে, যাতে অন্য কোনো এমআরএনএ এখানে এসে যুক্ত হতে না পারে। এখন তুমি ভেবে দেখো, যদি অ্যাডেনিনের টেলটা এত লম্বা হয় তাহলে কোডিং রিজন কত বড়? কোডিং রিজন তো আসল জায়গা, তার সঙ্গে এটা তো অ্যাসোসিয়েট, তাহলে কোডিং রিজনটা কত বড় হবে যদি অ্যাডেনালিক টেলই এত বড় হয়, তাই না? তা সেটা ভাবনা চিন্তা করে রাখতে হবে, যেটা কিন্তু অনেকটা বড়। তাহলে এখানে অ্যাডেনিন বসে বসে এখানে একটা পোলারিটি ক্রিয়েট করেছে, যার জন্য অন্য কোনো এমআরএনএ এর সঙ্গে এসে জুড়বে না। টোটাল যত আরএনএ আছে তার মধ্যে মোটামুটি 3 to 4% হলো এমআরএনএ মাত্র। এমআরএনএ সবচেয়ে কম সময় স্টে করে, লাইফ স্প্যান যদি বলি তাহলে এমআরএনএ সবচেয়ে কম সময়। কেন? তার কারণ হলো, যখন এমআরএনএ নিউক্লিয়াস, আগের দিনের ছবি মনে করো, নিউক্লিয়াস থেকে যখন বেরিয়ে আসছে এমআরএনএ, রাইবোজোমের মধ্যে ঢুকলো, প্রোটিন সিনথেসিস করে ফেললো, তারপরে এমআরএনএ এর ভবিষ্যৎ অন্ধকার। কারণ এই এমআরএনএটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে, নষ্ট করে দেবে। কারণ এই এমআরএনএ যদি থেকে যায় তাহলে ঘুরে ফিরে আসবে আর প্রোটিন সিনথেসিস করবে, ঘুরে ফিরে আসবে আর প্রোটিন সিনথেসিস করবে, সেটা আমাদের কাছে কখনোই কাম্য নয়। মানে এরকম করে ভাবো, তুমি এক টুকরো মাংস খেয়েছো, তা মাংসটা পেটে যাওয়ার পর সেখান থেকে পেপসিন বের হচ্ছে,
তার জন্য কোনো ইনফরমেশন এখানে নিউরাল সিস্টেম দিয়ে সবকিছু করিয়ে এনজাইম সিক্রেশন করেছে, পেপসিন সিক্রেশন করছে, সেখানে মাংস পরিপাক হচ্ছে। এখন দেখা গেল মাংস পরিপাক হয়েছে, বেরিয়ে পালিয়ে গেছে, আর ওই এমআরএনএ রয়ে গেছে। ও তো ঘুরবে ফিরবে আর এসে পেপসিন তৈরি করবে, ঘুরবে ফিরবে আর এসে পেপসিন তৈরি করবে। তাহলে মাংস নেই, তখনও পেপসিন তৈরি করে যাচ্ছে। তো এটা তো হলে হবে না, না এটা হলে কি করে হবে, এটা তো হলে হবে না। যখন দরকার তখন হতে হবে। তাহলে এমআরএনএ কিভাবে হয়, এরকম করে হয় যে ডিএনএ টা আছে, এই খুললো ডিএনএ, এমআরএনএ তৈরি হয়ে গেল, আবার প্যাক করে দিল, আবার লাগবে, আবার খুললো, আবার এমআরএনএ তৈরি হলো, আবার প্যাক করলো, সারা জীবন ধরে খুলবে, রিডিং নেবে, প্যাক করে দেবে। এইভাবে সারা জীবন যতবার লাগবে ততবার দেবো, কিন্তু বেশিক্ষণ টিকিয়ে রাখবো না। ইউজ অ্যান্ড থ্রো, এই হলো মেকানিজম এদের। একবার ব্যবহার করো, ফেলে দাও, আবার দেবো, যতবার লাগে ততবার দেবো, যতবার মাংস খাবি ততবার তৈরি করে দেবো, কিন্তু একবারে বেশি তাকে কাজ করতে দেবো না। কেন? কাজ করলে তো বহু কিছু ঝামেলা হয়ে যাবে। আমি যদি পেপসিনকে দিয়ে দেখি, ওটা বডি তো ছাড়লাম, পেপসিনকে দিয়ে যদি দেখি, তাহলে মাংস পালিয়ে যাওয়ার পরও যদি পেপসিন বেরোচ্ছে, পেটকেই তো হজম করে নেবে, আলসার হয়ে যাবে তো, না? আলসার হয়ে যাবে তো, পেটের গায়ে যে সেলগুলো আছে সেই সেলগুলোকে ড্যামেজ করবে, আলসার হয়ে যাবে। তো ইনসুলিনকে নিয়ে ভাবো একবার, তাহলে গ্লুকোজ আছে সেই অবস্থায় ইনসুলিন তৈরি হতে লাগছে, এখন গ্লুকোজ নাই তখন ইনসুলিন তৈরি হচ্ছে, মানে কম আছে তখন তৈরি হচ্ছে, তো লো ব্লাড সুগার চলে আসবে, মরে যাবে লোকটা, না? হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। হ্যাঁ, তো হবে না, বুঝতেই পারছো। তাহলে সেখানে দেখো, আগের দিন বলেছিলাম যখন নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসছে তখন ইনফরমোজোম বলেছিলাম, একটা প্রোটিনের কোটিং ছিল। সেই জন্য এমআরএনএ পড়তে গেলে আমাদের কতগুলি কোশ্চেন, শর্ট কোশ্চেন হিসেবে লাগবে, সেটা হলো ইনফরমোজোম। এখানে যা বললাম বললাম, তার পাশে ইনফরমোজোম, আমরা যে পিডিএফ দিয়েছি সেখানে নিশ্চয়ই আছে। ইনফরমোজোম কি? সেটা হলো এমআর যখন নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসছে এমআরএনএ, তখন একটা প্রোটিনের কোটিং নিয়ে আসছে বাইরে বেরিয়ে। জোম মানে বডি, যে ইনফরমেশন নিয়ে আসছে যে বডি, তাকে বলা হয় ইনফরমোজোম। ইনফরমোজোম নিয়ে এলো, যখন রাইবোজোমের কাছে ঢুকছে তখন প্রোটিনের খোসাটাকে খুলে ফেলে দিল, যেটুকু বললো। কারণ রাইবোজোমে থাকাকালীন নিউক্লিয়াসের ক্ষমতা নেই ওর গায়ে হাত দেওয়া, এরকম আর কি। তো রাইবোজোমে ঢুকে থাকা মানে ও সেফ। এরপর যখন প্রোটিন সিনথেসিস হয়ে গেল, যখন সবাই পালিয়ে গেল ওকে ছেড়ে দিয়ে, ও বেচারি একা পড়ে গেল, তখন নিউক্লিয়াস এসে একবারে ঘ্যাচ ঘ্যাচ করে কাজ চালিয়ে দিল, বা এমআরএনএ শেষ হয়ে গেল। সেই জন্য আমরা বলছি এমআরএনএ লাইফ স্প্যান অনেক কম। বোঝা গেল? এই হলো বিষয়। আর দুটো কোশ্চেন এখান থেকে আসে, সেটা হলো মোনোসিস্ট্রোনিক এমআরএনএ আর পলিসিস্ট্রোনিক এমআরএনএ। পলিসিস্ট্রোনিক এমআরএনএ এগুলো কি? দেখো, ধরো এখানে একটু ওই যাদের অনেক পয়সা আছে, যাদের খুব কম পয়সা আছে, এদের সঙ্গে একবার তুলনা করতে হবে। মানে এরকম ধরো কাউরির যে যাদের বাড়িতে 3টে মেম্বার 5টা ঘর, তো তাদের 3জনের 3টে বেডরুম, এরপরে ড্রয়িং রুম, ডাইনিং, কিচেন, আলাদা আলাদা, সব আলাদা আলাদা, হাই ফাই ব্যাপার। এবার ধরো যার একটাই রুম, তার তো ওই 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 দুটো বাদ দিয়ে বাকি সব একই রুম, না? পায়খানা বাথরুম বাদ দিয়ে বাকি ওই একটাই, ওইটাই ড্রয়িং, ওটাই কাম কিচেন কাম বেডরুম কাম সব সব ওটাই। তাহলে এখানে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেলে এরকম ব্যবস্থা আছে, ব্যাপার রয়েছে। কেমন? সেটা হলো ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে একটু বড় লোক আর কি। তো ওর এই যে এমআরএনএ, এমআরএনএ থেকে একটা প্রোটিন দেয়, তার আলাদা মানে আছে। তো এমআরএনএ এর একটা পার্ট, মানে আমরা বলতে চাই যদি একটা এমআরএনএ কি দেখায় তাহলে ঝামেলা করার দরকার নেই। একটা এমআরএনএ কি যদি দেখায় তাহলে এখান থেকে ধরলাম এই পর্যন্ত তার কোডিং রিজিয়ন, তাহলে এই গোটাটার একটা নির্দিষ্ট মানে আছে, একটি ক্যারেক্টারকে প্রকাশ করে। যদি এইরকম ব্যাপার থাকে তাহলে তাকে বলা হবে মোনো। মোনো মোনো মানে এক, মনোসিস্টোনিক এমআরএনএ মানে একটা এমআরএনএ থেকে যদি একটাই প্রোটিন তৈরি হয় তখন তাকে বলা হয় মনোসিস্টোনিক এমআরএনএ। ইউক্যারিওটিক সেলের এই ব্যবস্থা, একজনের জন্য একটা বেডরুম। প্রোক্যারিওটিক সেলের একটাই সেল, কন্টেন্ট অফ ডিএনএ অনেক কম, জিনোম অনেক কম, কিন্তু মোটামুটি মেনটেন করতে গেলে যা যা লাগে সব ওরও লাগে। মানে এরকম আর কি, যে একটা বড় লোকের আর গরিবের হাঁড়ি কড়াই গ্লাস বাটি থালা, মানে যা যা একটা সংসার চালাতে গেলে লাগে, সেটা ওরও আছে এরও আছে, ওর একটু বেশি বেশি আছে একটু কম আছে, কিন্তু সংসার চালাতে গেলে লাগে সব মোটামুটি। তো ব্যাকটেরিয়াটা তাই সেরকম লাগে, মোটামুটি অনেক জিনিসই লাগে। আর সেই হিসাবে ব্যাকটেরিয়া তাহলে কি করবে, এরকম অপশন নাই ওর। ও কি করে, ও ধরো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা রিডিং নিল, দিয়ে এখান থেকে একটা প্রোটিন তৈরি করলো,
আবার দেখা গেল এইখান থেকে এই পর্যন্ত একটা রিডিং নিয়ে আবার একটা প্রোটিন তৈরি করলো, একটা এমআরএনএ। আবার দেখা গেল এইখান থেকে একটা রিডিং নিয়ে এই শেষ পর্যন্ত গিয়ে একটা প্রোটিন তৈরি করলো। একটা এমআরএনএ যখন অনেকগুলো প্রোটিন তৈরি করবে তখন নাম পলিসিস্টনিক এমআরএনএ। এখন কি করে করবে, মানে মাথায় অনেক কোশ্চেন আসবে। এই তো বললেন স্যার এইউজি দিয়ে শুরু হবে, ওখানে স্টপ কোডন থাকবে, তাহলে শুরু হওয়া শেষ হওয়া সব নির্দিষ্ট আছে। আর আপনি যখন বলছেন মাঝে মাঝেই শুরু করে দিচ্ছেন যেখানে সেখানে ইচ্ছা, তাহলে সেখানে কি ইউজি আছে, যেখানে শেষ হচ্ছে সেখানে কি স্টপ কোডন আছে, যদি একবার স্টপ কোডন থেকে যায় তাহলে আবার কি করে স্টার্ট হচ্ছে। এসব গাদা গাদা প্রশ্ন মনের মধ্যে আসতে পারে, আসুক। আমাদের শুধু দরকার পলিসিস্টনিক এমআরএনএ কাকে বলে, বেশি জটিলতা বাড়িয়ে লাভ নেই। তাহলে একটা এমআরএনএ থেকে যদি একটা প্রোটিন হয় তখন তাকে মনোসিস্টনিক বলা হয়, একটা থেকে যখন অনেকগুলো হয় তখন পলিসিস্টনিক বলা হয়। আরেকটা আছে, সেটা হলো মোনোজোম আর পলিজোম। পলিজোম অথবা পলিরাইবোজোম। পলিরাইবোজোম সেটা কিরকম কেস? ধরো ধরো ছোট একটা এমআরএনএ, 5 প্রাইম টু 3 প্রাইম ছোট একটা এমআরএনএ। এই এমআরএনএ কে বহিঃপ্রকাশ করাতে মানে আলটিমেট প্রোটিন তৈরি করতে একটা রাইবোজোমিক মানে কাফি আর কি, যাকে বলে এনাফ। সো সে এখান থেকে এখানে যায়, গোটা রিডিংটা দিয়ে একটা প্রোটিন তৈরি করে দেয়, কোনো ঝামেলা নেই। কিন্তু যদি হয় কোনো একটা এমআরএনএ এর ক্ষেত্রে, ধরো এমআরএনএটা অনেক বড় অনেক বড়, হ্যাঁ, এত বড় এমআরএনএ, তো যদি ও একজন এমআরএনএ এখানে বসে বসে কাজ করে দিয়ে ওখান পর্যন্ত গিয়ে আলটিমেট তার প্রোটিন সিনথেসিস করে, তাহলে মাংস খাওয়ার পর মাংস পটি হয়ে বেরিয়ে যাবে, তখনও পেপসিন তৈরি করতে থাকছে, তখনও তৈরি করছে, এমন হয়ে যাবে। তখন এই কাজটা সহজ করার জন্য কি করতে হবে, অনেকজনকে একসঙ্গে কাজ করতে হবে, সহজ ব্যাপার। একটা রাস্তা যদি অনেক বড় হয় একজন ঠিকাদারকে দিলে হবে না, অনেক ঠিকাদারকে দিয়ে কাজ করাতে হবে, তারপরে কাজটা হবে। আমরা একটা উদাহরণ দিই যে কলকাতা থেকে আসানসোলের রাস্তা তৈরি হচ্ছে, হ্যাঁ, একটা ঠিকাদারকে দিয়ে যদি কাজ করায়, তখন কলকাতা থেকে যখন বর্ধমানে এসে পৌঁছাবে রাস্তাটা, তখন দেখা যাবে যে কলকাতা রাস্তা খারাপ হয়ে গেছে, কখনোই সে ডেলিভারি দিতে পারবে না। রাস্তাটা ভালোভাবে মানে সম্পূর্ণ রাস্তা তৈরি হয়েছে, সরকারের কাছে ডেলিভারি রিপোর্ট কখনোই দিতে পারবে না, রাস্তা কখনো তৈরি হয়নি, প্রতিবারই ভাঙা বেরোচ্ছে। সুতরাং বিভিন্ন কন্ট্রাক্টর বিভিন্ন জায়গা থেকে কাজ শুরু করবে, এই পার্টটা করবে, এই পার্টটা করবে, ওই পার্টটা করবে, ওই পার্টটা করবে, পরে পেপটাইড বন্দি জুড়ে দেবে, প্রোটিনটা খালি হয়ে গেল। তো সেকেন্ড অপশনটা হলো পলিজোম বা পলিরাইবোসোম। সেকেন্ড অপশনটা হলো পলিজোম অর পলিরাইবোসোম। একই মানে, প্রচুর কোশ্চেনটা আছে পলিজোম কাকে বলে বা পলিরাইবোসোম কি, অনেক কোশ্চেনটা অনেক অনেক আছে আর কি, ইম্পর্টেন্ট কোশ্চেন। জ্যাকব ও মোনার্ড, যা এতক্ষণ ধরে বলা চললো, যারা এসব কথা বলেছেন, যারা এমআরএনএ গঠন আবিষ্কার করেছেন, তাদের নাম জ্যাকব ও মোনার্ড। গুরুত্বপূর্ণ আবিষ্কার, নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, তো অবশ্যই তাদের নাম মনে রাখতে হবে, এটাও পরীক্ষায় কোশ্চেন আছে। তারপরে আমরা দেখতে পেলাম এমআরএনএ এর গঠন চিত্র সহ বর্ণনা করো, পরীক্ষায় একটা 3 নম্বরে কোশ্চেন আসবে, এবং তার সঙ্গে সঙ্গে অনেকগুলো শর্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে, লাইক স্টার্ট কোডন, স্টপ কোডন, মনোসিস্টোনিক এমআরএনএ, পলিসিস্টোনিক এমআরএনএ, মোনোজোম, পলিজোম, ইনফরমোজোম, এই সমস্ত কোশ্চেন এমআরএনএ এর সঙ্গে রিলেটেড যা আসতে পারে। নেক্সট, রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। আরআরএনএ অনেক শক্ত, তাই না? আরআরএনএ অনেক শক্ত, এই যে এই যে না দেখি এঁকে দেওয়া যাবে, সেই জন্য পরীক্ষায় পড়বে না। তো এখানে 5 প্রাইম টু 3 প্রাইম। আচ্ছা, আরআরএনএ বিষয়টা কি, যে আরআরএনএ রাইবোজোম তৈরি করে, তাই তো? তাহলে যখন আমরা রাইবোজোমকে পড়ি, তাহলে রাইবোজোমকে একবার দেখতে হবে। সাপোজ রাইবোজোম, রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, আমরা সবাই জানি। এবার রাইবোজোম যদি প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখি, তাহলে প্রোক্যারিওটিক সেলের জন্য 70S টাইপ হয়, আর ইউক্যারিওটিক সেলের জন্য 80S টাইপ হয়। আমরা প্রত্যেকেই জানি 70S 50S এবং 30S এ বিভক্ত, আর 80S 60S আর 40S এ বিভক্ত। যোগ করলে কেন ওটা সমান হয় না সেটাও আমরা জানি, একে অপরের উপর ওভারল্যাপ করে আছে, সেই জন্য কিছুটা জায়গা আমরা মেজারমেন্টে পাই না, না এই জায়গাটা মেজারমেন্টে পাচ্ছি না, সেই জন্য যোগ করলে ওখানে 80 হওয়ার কথা 70 হচ্ছে, এখানে 60 হওয়ার কথা 100 হওয়ার কথা, সেখানে 80 হচ্ছে, জানি এগুলো আমরা। এবার আমরা এটাও জানি যে এদেরও আবার সাব ইউনিট আছে,
না, এদেরও আবার সাব ইউনিট আছে, 5s, 5.8s, 23s, 28s। তো ওই যে সাবের সাব আর কি, তারা তৈরি হয়েছে প্রোটিন আর রাইবোজোমাল আরএনএ দিয়ে। মানে এদের যে সাব ইউনিট, ধরো 5.8s, এদের যে সাব ইউনিট, সেই সাব ইউনিট তৈরি হয়েছে প্রোটিন প্লাস আর আরএনএ। মনে করে দেখো, এটা নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসের মধ্যে মোটামুটি এটা নিউক্লিওলাস ছিল, এই নিউক্লিওলাসের মধ্যে তৈরি হয় আর আরএনএ। সেই জন্য নিউক্লিওলাসকে বলা হয় আর আরএনএ ফ্যাক্টরি। রাইবোজোম হলো প্রোটিন ফ্যাক্টরি, রাইবোজোম হলো প্রোটিন ফ্যাক্টরি, আর রাইবোজোম যা দিয়ে তৈরি হয় তার ফ্যাক্টরি আবার নিউক্লিয়াস, মানে বাপেরও বাপ আর কি। বোঝা গেল? তো কি হয়, এখানে যখন প্রোটিন তৈরি হচ্ছে, এখানে যখন প্রোটিন তৈরি হচ্ছে, সেই প্রোটিন হতে পারে রাইবোজোম তৈরির প্রোটিন, হতেই পারে। তো সেই প্রোটিনটা ধরো আবার নিউক্লিয় পোর দিয়ে ভেতরে ঢুকে গেল, দিয়ে এই আরআরএনএ এর সঙ্গে বাইন্ড করলো, দিয়ে রাইবোজোমাল সাব ইউনিট তৈরি করলো। সেই সাব ইউনিট এরপর নিউক্লিয় পোর হয়ে বেরিয়ে আসে, দিয়ে রাইবোজোমের কাছে আসে। মোনোমার এবং ডাইমার, আমরা জানি যে রাইবোজোমের এক একটা সাব ইউনিটকে বলা হয় মোনোমার, আর দুটোকে একসঙ্গে বলা হয় ডাইমার। যখন প্রোটিন সিনথেসিস করে তখনই ডাইমারে থাকে, বাকি সব টাইম মনোমারা থাকে। এগুলো আমরা জানি, মানে জানতে হবে, মানে আগে সব হয়ে আছে এগুলো, সব তো প্রথম থেকে শুরু করবো বললে হবে না। তার মানে আমরা এটা শুনে রাখলাম যে আর আরএনএ থেকে, আর নিউক্লিয় লাস থেকে আর আরএনএ তৈরি হয়, সেজন্য নিউক্লিয় লাসকে বলা হয় আরএনএ ফ্যাক্টরি। আর যেহেতু আর আরএনএ প্লাস প্রোটিন দিয়ে রাইবোজোম তৈরি হয়, সেটাও প্রায় প্রায় নিউক্লিয়াসের কাছে, নিউক্লিয় লাসের কাছাকাছি হয়, সেজন্য আমরা নিউক্লিয় লাসকেও মোটামুটি রাইবোজোমের ফ্যাক্টরি বলতেই পারি, কোনো অসুবিধা নাই, তেমন কোনো অসুবিধা নাই। হলো? তার মানে এই যে রাইবোজোম আমরা দেখছি, এরা তৈরি হয়েছে আর আরএনএ এবং প্রোটিন দিয়ে। এবার আমরা আসছি আরএনএ। দেখো আরএনএ এমনি সিম্পলি যেমন সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়, যেমন 5' to 3' এরকম করে আঁকা আছে, কিছু করা নাই। যত আরএনএ আছে তার মধ্যে 80% হলো একাই আর আরএনএ, রাইবোজোমাল আরএনএ। সবচেয়ে বেশি পরিমাণ যে আরএনএ পাওয়া যায় তার নাম রাইবোজোমাল আরএনএ, প্রায় 80% গোটা সেলে। এই আরএনএ এর ক্ষেত্রে নর্মালি তো সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়েই আছে, কোনো অসুবিধা নাই, তবে সুযোগ পেলে সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়ে না। যেমন ধরো এই জায়গাটায়, ধরো কমপ্লিমেন্টারি বেস পাচ্ছে জি সি এ ইউ, এইভাবে ধরো সিজি, এইভাবে ধরো পরপর কমপ্লিমেন্টারি বেস গুলো পাচ্ছিল, এইদিকে এইদিকে কমপ্লিমেন্টারি বেস পাচ্ছিল, তো তখন কিন্তু তারা জুড়ে নেয়। যদি এখানে কেউ ঝামেলা করে, তাকে, মানে কেউ কাবাব মে হাড্ডি হয়, তাকে বাইরে বের করে দেয়, দিয়ে লুপ তৈরি করে দেয়, এটাকে বলা হয় লুপ, দিয়ে বাকি পোর্শনটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে বসে থাকে যদি কমপ্লিমেন্টারি বেস থাকে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে ধরো এ লিখলাম, এখানে তাহলে ইউ লিখবো, এখানে জি লিখলে এখানে সি লিখবো, এখানে সি লিখলে এখানে জি লিখবো, এরকম। মানে অনেকটা জায়গা জুড়ে কমপ্লিমেন্টারি পাচ্ছিল, মাঝখানে কোনো একটা স্ট্যান্ডে কিছুটা বেশ ঝামেলা করছিল, তো তাদেরকে বাইরে লুপ করে বার করে দিল, দিয়ে বাকিটা জুড়ে নিল। তো কেন এটা চাইছে, এর উত্তর আমরা আগের দিন পেয়ে গেছি। যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড থেকে ডবল স্ট্যান্ডার্ড বেশি স্টেবল, তাহলে প্রত্যেকেই চায় তারা ডবল স্ট্যান্ডার্ডে থাকতে, সুযোগ পেলে সুযোগের সদ্ব্যবহার কেউ করতে ছাড়ে না, এখানে আরআরএনএও ছাড়েনি। ও যেমনি পেয়েছে সুযোগ ডবল স্ট্যান্ড হওয়ার, ও সঙ্গে সঙ্গে ডবল স্ট্যান্ডার্ড হয়ে গেছে। বোঝা গেল? তো এটা এক্সট্রা বলতে পারো যে এটা শুধুমাত্র জেনে রাখা, আরআরএনএ কখনো পরীক্ষায় পড়বে না, তার কারণ তেমন কিছু নাই আরআরএনএ তে, পরীক্ষায় 3 নম্বরে প্রশ্ন করবে না। শুধু আসতে পারে এটা 80% টোটাল আরএনএ এর সবচেয়ে বেশি আরএনএ আছে কোন আরএনএ, আরএনএ রয়েছে, এটা একটা আসতে পারে। আর আসতে পারে আরএনএ কোথায় তৈরি হয়, নিউক্লিওলাসে আরএনএ তৈরি হয়, মানে নিউক্লিওলাসকে আরএনএ ফ্যাক্টরি বলা হয়। ব্যাস এই দুটো কোশ্চেন মোটামুটি আরএনএ থেকে আসতে পারে, আর তেমন কোনো কোশ্চেন আরএনএ থেকে আসবে না। খুব সহজ ব্যাপার, 2-4 বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখে মনে হতে পারে যে একটু ঝামেলার বিষয় রয়েছে, কিন্তু আদতে ঝামেলার বিষয় কিছু নাই। ব্যাস হয়ে গেল একটি টিআরএনএ এর গঠন। ক সেকেন্ড লাগলো? 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ড লাগলো। 5' to 3', যেমন হয় একটা আরএনএ, তেমনই 5' to 3' হলো। এবার এখানে গঠনগত একটু ব্যাপার রয়েছে, সেটা হলো
টিআরএনএ গঠন যিনি আবিষ্কার করেছেন তার নাম হোলি। তো একে হোলিজ মডেলও বলা হয়, যেহেতু সায়েন্টিস্ট হোলি আবিষ্কার করেছেন এই জন্য হোলিজ মডেল বলা হয়। আচ্ছা, নেক্সট রয়েছে, সব বইতেই পাবে, কোনো অসুবিধা নাই। এটা ক্লোভার গাছের নাম। ক্লোভার গাছের পাতার মতো দেখতে, সেজন্য একে ক্লোভার লিফ মডেলও বলা হয়, ক্লোভার লিফ মডেল বলা হয়। আচ্ছা, এই জায়গাগুলো যে লুপ, সেটা আমরা আগে আরআরএনএ পড়তে গিয়ে শুনলাম যে এগুলোকে নাকি লুপ বলে। আর এগুলো ডবল স্ট্যান্ডার্ড, মানে ওগুলো পেয়ে গেছে বাই চান্স, এদিক ওদিক পেয়ে গেছে, ওটা আরআরএনএ এর জন্য বাই চান্স হতে পারে, এখানে কিন্তু চান্সই, এটা মানে এটাই হয় তার গঠন। সেই জন্য জোড়া জোড়া যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এগুলোকে স্টেম বলা হয়, আর এগুলোকে লুপ বলা হয়, সেই জন্য একে লুপ স্টেম মডেলও বলা হয়। ঠিক আছে, তাহলে হোলিজ মডেল, হোলিজ মডেল, এই মডেলের নামগুলো কেন জেনে রাখতে হবে, তার কারণ পরীক্ষায় হয়তো এলোই না যে টিআরএনএ এর গঠন বর্ণনা করো, এলোই না, তোমাকে বললো যে হোলিজ মডেলটি চিহ্নিত চিত্র সহ আলোচনা করো, ব্যাস। মানে টিআরএনএ করে গেছো, মাথা চুলকে বাড়ি চলে এলে, আমি কমন পাইনি কোশ্চেন, হ্যাঁ, দিয়ে দেখা গেল হোলিজ মডেল এসেছিল, তুমি জানো না। আচ্ছা, একে বলা হচ্ছে ক্লোভার লিফ মডেল, লিফ মডেল। একেই বলা হচ্ছে লুপ স্টেম মডেল। তাহলে লুপ স্টেম মডেল, তাহলে এগুলো আমরা জেনে রাখতে হচ্ছে টিআরএনএ এর অল্টারনেটিভ নাম, প্রথম কাজ এটা তোমাদের। সেকেন্ডলি, আমরা যেটা 2D ভিউ দেখছি, সেই 2D ভিউতে এই সমস্ত কথা চলছে, এগুলো 2D ভিউ এর, যা এখানে বলা হচ্ছে মডেলের নাম, সেগুলো সব 2D মডেল, 2D ভিউ। তাহলে প্রশ্ন আসবে আবারও যে 3D ভিউয়ে টিআরএনএ কেমন দেখতে লাগে, পরীক্ষার কোশ্চেন আসবে, ক্যাপিটাল এল এর মতো দেখতে লাগে, পরীক্ষার কোশ্চেন থাকবে। বোঝা গেল? তাহলে যা আমরা এঁকেছি 2D ভিউ, সেটা হোলিজ মডেল হোক, ক্লোভার লিফ মডেল হোক, লুপ স্টেম মডেল হোক, যাই বলো না কেন, এগুলো সব 2 ডাইমেনশনাল, মানে দ্বিমাত্রিক ছবি। যখন আমরা প্রশ্ন থাকবে যে 3D মডেলে কেমন দেখতে লাগে, 3D ফরম্যাটে কেমন দেখতে লাগে, তখন আমরা বলবো যে এল এর মতো দেখতে লাগে। ওকে, ব্যাস, এবার আমাদের মডেলটা নিয়ে আলোচনা করতে হবে। দেখো, আমরা বলেছি যেগুলো ডবল স্ট্যান্ডার্ড দেখতে লাগছে সেগুলো সবই স্টেম, আর যেগুলো গোল গোল লাগছে সেগুলো সব লুপ। প্রথমেই ডিএইচ ইউ, এটাকে বলা হচ্ছে ডিএইচ ইউ লুপ। তাহলে এটা তারই স্টেম, মানে এখানে এখানে কমপ্লিমেন্টারি বেস আছে, তার মানে এগুলো জুড়ে হয়ে গেছে, তাদের কমপ্লিমেন্টারি বেস পেয়ার, মানে স্টেম হয়ে গেছে। পরীক্ষায় আসবে আনইউজুয়াল বেসের নাম, টিআরএনএ এর ক্ষেত্রে দুটি আনইউজুয়াল বেসের নাম লেখো। তখন আমরা লিখবো একটা ডাইহাইড্রো ইউডিডিন বা ডিএইচইউ। মানে এখানে ধরো এ আছে, জি আছে, যেমন থাকে আর কি তেমন আছে, শুধু ইউরাসিলের পরিবর্তে না ডাইহাইড্রো ইউরিডিন আছে। ঠিক আছে, মানে ইউএইচ2, মানে ডাইহাইড্রো ইউরিডিন আছে। তো এটা আনইউজুয়াল, থাকার কথা ছিল না কিন্তু আছে। অস্বাভাবিক বেস, পরীক্ষায় আসবে যে টিআরএনএ এর দুটি অস্বাভাবিক বেসের নাম লেখো। তখন একটা বেসের নাম লিখলাম আমরা ডিএইচইউ। নেক্সট, আগেই বললাম আমরা এটা যদি ডিএইচইউ লুপ হয়, মানে এখানে একটা বেস হিসাবে আমরা লিখবো ডিএইচইউ, ব্যাস এটা। এবার ধরো জি লিখলে তুমি, এখানে সি লিখলে, এখানে সি লিখলে, এ লিখলে, এরকম আর কি। তাহলে এটা এর লুপ, এটা ওর স্টেম, ডিএইচইউ স্টেম, তাহলে এটা ডিএইচইউ লুপ, এটা ডিএইচইউ স্টেম। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, অ্যান্টিকোডন। এই জায়গাটাকে বলা হয় অ্যান্টিকোডন, আর যেহেতু এটা লুপ, তাহলে এটা অ্যান্টিকোডন লুপ। এখানে টোটাল 7টা বেস থাকে, খুব মন দিয়ে শুনবে। তার মধ্যে নিচের 3টে বেসের নাম অ্যান্টিকোডন, এছাড়াও 1 2 3 4, দূরত্বগুলো সমান হবে, আমি সমান দিচ্ছি না। নিচের 3টে বেস হলো অ্যান্টিকোডন। তাহলে আমরা একটু আগে পাচ্ছিলাম যে কোডন বলেছিলাম যা এমআরএনএ আছে, তাই না? তাহলে এর তলায় যদি আমরা এমআরএনএ কে এঁকে দিই, এটা আছে টিআরএনএ রাইবোজোমের মধ্যে বেশ আরাম করে হেলান দিয়ে বসে আছে। তোমার মনে হতে পারে যে এইসব ঝামেলার কি দরকার, মানে এরকম করে গঠন কেন আছে, মনে হতেই পারে যে এরকম গঠন কেন সব টিআরএনএ গুলোর। কারণ রাইবোজোমের যে সেটিংস আছে না, ওই খাপের খাপ আর কি যদি বলো, তো সেইভাবে বেশ খাপে খাপে বসতে গেলে এই গঠন লাগবে, রাইবোজোমের স্ট্রাকচারালি আছে এটা, সেই জন্য এই ধরনের গঠন আছে। যাই হোক,
তাহলে এটা রাইবোজোমের একটা সাব ইউনিটের মধ্যে বসে আছে, তাহলে তার মাঝে ঢুকেছে এমআরএনএ, নিচে একটা রাইবোজোমের সাব ইউনিট আছে। ওকে, তাহলে এবার ভেবে দেখো, এই এমআরএনএ এর 5 প্রাইম টু 3 প্রাইম, আমরা বলেছিলাম যদি পি পজিশন হয় তাহলে সেখানে আছে এ ইউ জি, তাহলে এর সঙ্গে কমপ্লিমেন্টারি, সেই জন্যই এখানে এসে বসেছে। তার মানে এখানে আছে ইউ এ সি, এর সঙ্গে টি বাইন্ড করে, কমপ্লিমেন্টারি বলেছি, তাহলে এ এর সঙ্গে টি বাইন্ড করে, টি তো হয় না, তার বদলে ইউ হয়, থাইমিনের বদলে ইউরাসিল থাকে। ইউ এর বদলে কি হয়, ইউ এর বদলে এ হয়, তো এই আছে। জি এর বদলে কি হয়, সি হয়, মানে জুড়বে আর কি, জোড়াটা তুমি ভাবো, দুটো আরএনএ পরস্পর জুড়ছে, তাহলে কার সঙ্গে কার জুড়বে, এ এর সঙ্গে সর্বদা টি, আর জি এর সঙ্গে সর্বদা সি বাইন্ড করে, আমরা এটা ডিএনএ তে দেখি। আর এ এর সঙ্গে সর্বদা ইউ, আর জি এর সঙ্গে সর্বদা সি বাইন্ড করে, এই তো আছে, এটাই তো আছে, এটাই দুটো আরএনএ আছে, তো দুটো আরএনএ এর মধ্যে এই ধরনের বন্ডিং দেখা যাবে, তাই করা হয়েছে। এর সঙ্গে ইউ বাইন্ড করেছে, ইউ এর সঙ্গে এ বাইন্ড করেছে, জি এর সঙ্গে সি বাইন্ড করেছে। তার মানে যখন আমরা এমআরএনএ তে এইউজি পাচ্ছি, অ্যান্টিকোডন তখন ইউএসসি পাচ্ছি। দেখো মন দিয়ে শোনো, অ্যামাইনো অ্যাসিড পুল আমরা আগের দিন দেখাচ্ছিলাম, সাইটোপ্লাজমে অ্যামাইনো অ্যাসিড পুল, এখানে এই টিআরএনএটা রাইবোজোমে আসার অনেক আগে থেকেই ও অ্যামাইনো অ্যাসিডকে ধরে বসে আছে। এই এমআরএনএটা তো অর্ডার অনুযায়ী এসছে এখানে, মোটামুটি ভাবতে গেলে। তাহলে এই ইউজি যখন বলছে আমার মিথিওনিন লাগবে, তাহলে কে আনবে, টিআরএনএ আনবে, আমরা আগে বলে দিয়েছি গল্পগুলো। তাহলে টিআরএনএ কিন্তু অনেক আগে থেকেই একটা অ্যামাইনো অ্যাসিডকে ধরে বসে আছে, তাহলে কি করে বসলো, ও তো জানেই না। তার মানে ইউএসি মানে টিআরএনএ বোঝে মিথিওনিন, আমরা বলছি কোডন এইউজি মানে মিথিওনিন, কিন্তু টিআরএনএ যেটা বোঝে যে ইউএসি মানে মিথিওনিন, মানেটা বুঝতে পারছো? কারণ এখানে আসার অনেক আগে টিআরএনএ 3 প্রাইম এন্ডে ওইচ আছে, তার সঙ্গে অ্যামাইনো অ্যাসিড কে ধরে বসে আছে, আর সেটার নাম একদমই মিথিওনিন, কারণ এইউজি মানে মিথিওনিন। তাহলে এমআরএনএ তো অনেক পরে আসবে, তার অনেক আগে থেকে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড কে ধরে বসেই আছে। তার মানে আমরা বলতেই পারি না যে টিআরএনএ ইউএসি কে বোঝে মিথিওনিন বলে। বেশি জটিলতা বাড়িয়ে লাভ নেই, বোঝাটা বোঝো, বাকি তো নর্মালি লেখা জিনিস অন্য। ওকে, এবার তুমি মনে করে দেখো কি হয়েছে। এই এমআরএনএ যখন বেরিয়ে এসছে ডিএনএ থেকে, তাহলে ডিএনএটা কি ছিল তাহলে, দেখো ডিএনএ তে ছিল অ্যাকচুয়ালি কি ছিল, ডিএনএ তে এর উল্টোটা এখানে এসছে, হ্যাঁ, তার মানে এখানে টি ছিল, এখানে এ ছিল, এখানে সি ছিল, তাহলে এই কালো রঙের এটা ডিএনএ, মাঝে ব্লু রঙের ওটা এমআরএনএ, ওপরেরটা টিআরএনএ। এ দেখো যা বলেছে টিএসি, এ দেখো টিএসি, হ্যাঁ টি এর মানে তো এখানে ইউ, এটা কি তো মানে, তার মানে ডিএনএ তে যা বলছিল এখানে আলটিমেট উল্টানোর উল্টো, মানে সোজা হয়ে গেছে। মানে এমআরএনএ একটি উল্টো রিডিং নিয়ে এসেছিল, এমআরএনএ একটি কমপ্লিমেন্টারি রিডিং কে নিয়ে এসেছিল, আমরা বলেছিলাম সেই দূত আসছে উল্টো মানে নিয়ে, তাকে বলা আছে যে উল্টো দিকের উল্টো, মানে আয়নাতে দেখলে সোজা দেখতে পাবে, সেসব বলেছিলাম গল্পগুলো আগের দিন। তাহলে এখানে দেখো ডিএনএ তে যা যা বলবে টিআরএনএ সেই সেই মানে নিয়ে আসছে, তখন একই হলো বিষয়টা, এমআরএনএ তে উল্টে গিয়েছিল, উল্টানোর উল্টো হলো, সোজা হয়ে গেল। অ্যান্টি কোডন, তাহলে কোডন থাকে সর্বদা এমআরএনএ তে, মানে এত সহজ সহজ কোশ্চেনও কেউ কেউ ভুল অ্যান্সার করে, অনেক করে, এইসব যেন করো না। কোডন তাহলে এমআরএনএ তে, অ্যান্টিকোডন টিআরএনএ তে। অ্যান্টিকোডনের আরেকটা নাম হলো নোডক, এনওডিওসি, কিছু না, কোডনের উল্টো, সিওডিওএন, কোডন, কোডনের উল্টো নোডক, সেই জন্য অ্যান্টিকোডনকে নোডকও বলা হয়। পরীক্ষা কোশ্চেন আছে এখন যে নোডক কি, ঠিক আছে, ঘাবড়ে যাওয়ার কিছু নাই, যেহেতু কোডনের উল্টো অ্যান্টিকোডন, সেই হিসাবে কোডনের নামটাকে উল্টে দিচ্ছে, সিওডিওএন, মানে নোডক হয়ে গেছে। ঠিক আছে, নোডক কি পরীক্ষা কোশ্চেন আছে, দেখে রাখবে। তাহলে অ্যান্টিকোডন লুপ যদি এটা হয়, তাহলে অ্যান্টিকোডন স্টেম, এটা এটা স্টেম, অ্যান্টিকোডন স্টেম, দেখানোর কিছু নাই, ছাড়লাম, মানে এখানে কমপ্লিমেন্টারি বেস আছে, ম্যাচিং করে নিয়েছে সব। আচ্ছা, এরপর এই জায়গাটা, এটা দেখে মনে হতে পারে
স্টেম, কিন্তু এটা স্টেম নয়, কিন্তু এটা লুপ। হ্যাঁ, এটাকে বলা হয় ভ্যারিয়েবল লুপ, মানে ভ্যারি করে, ভ্যারিয়েবল লুপ। এই লুপটার নাম হলো ভ্যারিয়েবল লুপ, পরিবর্তনশীল লুপ। এই লুপটায় কতগুলো বেস থাকবে তা ভ্যারি করে, আর সেই অনুযায়ী টিআরএনএ এর ক্লাসিফিকেশন হয়। ফার্স্ট ক্লাস টিআরএনএ, সেকেন্ড ক্লাস টিআরএনএ, থার্ড ক্লাস টিআরএনএ, এরকম হয়। দরকার নেই, দরকার নাই, প্লেন কথা দরকার নাই। ঠিক আছে, তাহলে ভ্যারিয়েবল লুপে ভ্যারি করে। আচ্ছা নেক্সট, এই লুপটা দেখো, এই লুপটা হলো টি মানে থাইমিন, কিন্তু এখানে আনইউজুয়াল বেস। এখানে শুধু থাইমিন নয়, এর নাম রাইবোথাইমিন। থাইমিন তো থাকে না টিআরএনএতে, তাহলে এটা অস্বাভাবিক বেস। তাহলে এখানে যে টি লিখছি আমরা কোন একটা জায়গায়, ধরো এখানে সাপোজ এখানে টি লিখলাম, মানে এখানে টি নয়, এটা হলো রাইবোথাইমিন। এটা আরএনএ এর জন্য রয়েছে রাইবোথাইমিন, এটা নর্মাল টি না, সেই জন্য এটা আনইউজুয়াল বেস। রয়েছে একটা সাইয়ের মতো চিহ্ন, এটা ইউরাসিল লিখে, ইউরাসিল লিখে কাটা আছে, এটা সাই না, এটা ইউরাসিল লেখা হয়েছে দিয়ে কেটে দিয়েছে, মানে সিউডো, ছদ্ম। তার মানে এটা সিউডো ইউরাসিল থাকার কথা, থাকার কথা নয়। তাহলে এটা আবার একটা আনইউজুয়াল বেস, অস্বাভাবিক বেস। তাহলে ধরো এরকম একটা জায়গায় আমরা এরকম সিউডোরাসিল, সাইটোসিন নর্মাল, তাহলে একে বলা হয় রাইবোথাইমিন সিউডো ইউরাসিল সাইটোসিন লুপ। আর তার স্টেম এটা বলার অপেক্ষা রাখে না, যার লুপ তার স্টেম। হয়ে গেল। তাহলে এখানে একটা কোশ্চেনও পেয়ে গেলাম আমরা, আনইউজুয়াল বেস গুলো কি কি আছে সেগুলো। তোমরা কিন্তু এভাবে লিখবে না, তোমরা ফুল ফর্ম লিখবে, টি লিখে ছেড়ে দেবে না। তোমাদেরকে লিখতে হবে রাইবোথাইমিন, তোমাকে লিখতে হবে সিউডো ইউরাসিল। হ্যাঁ, পাশে ব্র্যাকেট এটা দিয়ে দেবে, রাইবোথাইমিন লিখবে, ব্র্যাকেটে দেবে ডাইহাইড্রো ইউরিডিন লিখবে, দিয়ে ব্র্যাকেটে দিয়েছি দেবে। দেখো এখানে থ্রি প্রাইম ওইচ, আমরা বলেছিলাম যুক্ত হওয়ার জায়গা সবসময় থ্রি প্রাইম, তো এখানে দেখে অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করেছে থ্রি প্রাইম। তার মানে থ্রি প্রাইম ওয়েছে যেহেতু অ্যামাইনো অ্যাসিডকে অ্যাকসেপ্ট করে, সেই জন্য এই স্টেমটার নাম অ্যাকসেপ্টর স্টেম। এই স্টেমটার নাম হলো অ্যাকসেপ্টর স্টেম, যেহেতু ওরা অ্যামাইনো অ্যাসিডকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, সেজন্য অ্যামাইনো অ্যাসিড গ্রাহক স্থান সোজা বাংলায়। এবার দেখো ফাইভ প্রাইমের সঙ্গে থ্রি প্রাইমটা আবার তুলনা করো। দেখো ফাইভ প্রাইম এখানে শেষ হয়ে গেছে, থ্রি প্রাইম আরো অনেকটা চলেছে। এটা এমন নয় যে এমনি হয়ে গেছে, এটা করা হয়েছে, কারণ এখানে একটা, দুটো, তিনটে, চারটে বেস এক্সট্রা আছে। ফাইভ প্রাইম থেকে চারটে বেস এক্সট্রা আছে বেশি। তার মধ্যে প্রথম বেস তিনটে হলো এ, সি, সি, পরেরটা যা ইচ্ছা তাই, চারটের মধ্যে একটা। তার মানে এখানে আবার একটা কোশ্চেন আসবে, বিশেষ করে নিটের জন্য কোশ্চেনটা আসে, সেটা হলো একটি টিআরএনএ এর ক্ষেত্রে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইমে শেষ তিনটি বেসের নাম কি? ফাইভ প্রাইম টু থ্রি প্রাইমে শেষ তিনটে বেসের নাম কি? উত্তর হবে সিসিএ। আমরা বলেছি ফাইভ প্রাইম টু থ্রি প্রাইমে শেষ তিনটে বেসের নাম কি, তার মানে উত্তর হলো সিসিএ। আবার বলছি ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম শেষ তিনটে বেস, তাহলে সিসিএ। তো যখন বললো যে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইমে প্রথম তিনটে বেসের নাম কি, তখন এসিসি। তাহলে এখানেও কিন্তু একটা কোশ্চেন থাকছে মারাত্মক লেভেলে, এসিসি। হ্যাঁ, এইটা 4 নম্বরটা কোনো ফিক্স না, যা ইচ্ছা তাই। টিআরএনএ কাজ যেহেতু অ্যামাইনো অ্যাসিডকে সাইটোপ্লাজম থেকে বয়ে নিয়ে আসা, সেই জন্য এর নাম ট্রান্সফার আরএনএ। যাই হোক, টিআরএনএ নিয়ে আমার কিছু বলার নেই, আমরা আরএনএ গুলো মোটামুটি শেষ করলাম। আমরা এইচএন আরএনএ বুঝবো একবার, একবার বুঝবো। এইচএন আরএনএ মানে হেটারো নিউক্লিয়ার আরএনএ, একটু ভালো করে শুনবেন। কেন? তার কারণ হলো এতক্ষণ ধরে আমরা যেটা শিখলাম, এতক্ষণ ধরে আমরা যেটা শিখলাম তা হঠাৎই একবার কিছু ভুলভাল শিখবো। হ্যাঁ, তো সেটা জাস্ট একবার শুনে ভুলে যাওয়া। শুধুমাত্র দুটি কোশ্চেন আসবে, সেই কোশ্চেন দুটোকে ওখান থেকে তুলে নেওয়া, দিয়ে বাকি গোটা গল্পটাকে না পুরো ভুলে যেতে হবে। হ্যাঁ, না হলে বলবে যে স্যার আপনি এসব বললেন, দিয়ে সব কি বললেন, সবই তো আলাদা বললেন, আবার সব ঘেঁটে দিলেন। তো এরকম যেন না হয়। আমরা বারবার বলে আসছি ডিএনএ, সেই প্রথম থেকে ডিএনএ, সেখান থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, এই তো শুনে আসছি। এর মাঝে আবার এইচএন আরএনএ ঢুকবে, সুতরাং তখন আবার এই যে উল্টানোর উল্টো, কে উল্টো হলো, কে সোজা হলো, কি হলো, কি সব মনে হবে যেন ঘেঁটে গেল। ঘাঁটার দরকার নাই। হ্যাঁ, আমরা শুনবো, ভুলবো,
ব্যাস, যেটুকু কোশ্চেন আমাদের লাগবে সেটা ওখান থেকে তুলে নেবো। দেখো HNRNA, যাকে আমরা বলছি হেটারো নিউক্লিয়ার আরএনএ। দেখো, HNRNA মানে হলো হেটারো নিউক্লিয়ার আরএনএ। এখান থেকে দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। সাপোজ এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড, তার মানে এটা আমরা লিখলাম 3' to 5', আর এখানে এখানে এটা। ওকে, আমরা এতদিন ধরে কি বলে আসছি যে ডিএনএ থেকে তৈরি হবে এমআরএনএ, তাই তো? ধরো সাপোজ এটা এমআরএনএ, তাহলে এটা হলো এমআরএনএ। এমআরএনএ এবং যদি প্রাইম দিই তাহলে 5' to 3'। শুনে এসছি। কিন্তু এখন বলবো যে ডিএনএ থেকে ডাইরেক্টলি এমআরএনএ তৈরি করা যায় না। ডিএনএ থেকে ডাইরেক্টলি এমআরএনএ তৈরি করা যায় না, এটা হয় না। তাহলে কি হয়? ডিএনএ থেকে প্রথমে একবার একটা আরএনএ টুকরো তৈরি করে নেয়, সেখান থেকে কেটে কুটে এমআরএনএ হয়। মানে মানে ডিএনএ তে যা আছে বেস, 3' to 5' কে কেন বেছে নিয়েছি? কারণ আমরা যেহেতু এখানে 5' to 3' এমআরএনএ করছি, এটা আগের দিন বুঝিয়ে দিয়েছি, এর কমপ্লিমেন্টারি উল্টো হবে, তো সেই জন্য এখানে উল্টে করে দিয়েছি। আমরা বলছি যে আগে যেটা ডিএনএ ছিল সেটার হুবহু একটা আরএনএ করে নিল। যে স্ট্র্যান্ডটা থেকে আমরা বলছি জিন আছে, আপাতত আমরা 3' to 5' কে ধরেছি জিন আছে, সেটা ডিএনএ, তার মানে এটা ডিএনএ। আমরা বললাম এটা HNRNA। কি করেছে? কিচ্ছু করেনি, শুধু টি গুলোকে ইউ করেছে, বাকি সেম টু সেম আছে। মানে এখানে যদি এ থাকে এখানেও এই আছে, এখানে সি তো এখানে সি আছে, এখানে যদি টি থাকে শুধু এখানে ইউ করেছে, এইটুকু চেঞ্জ শুধু করেছে। মানে ছিল ডিএনএ, হয়ে গেল আরএনএ, এটা করেছে। ঠিক আছে, আর এর মাঝেই এসছে সেই হেটারো নিউক্লিয়ার আরএনএ কথাটি, এটা হয়। তারপর তারপর যেটা হয় সেটা হলো এই HNRNA এর মাঝে না কিছু পার্ট আছে, যে পার্ট গুলো মিনিংফুল, আর কিছু পার্ট আছে যেগুলো মিনিংলেস। সেই মিনিংফুল পার্ট গুলো জুড়েই হয়েছে এমআরএনএ। যেগুলো মিনিংফুল সেগুলোকে বলা হয় এক্সন, আর যেগুলো মিনিংলেস সেগুলোকে বলা হয় ইন্ট্রন। নামটা শুনে মনে হতে পারে উল্টো হলো না, ইন্ট্রন জুড়বে আর এক্সন মানে বেরিয়ে পালাবে, এরমই তো হওয়া উচিত, মানে মনে হয় সবারই, এরম নয় কিন্তু। হ্যাঁ, তাহলে যে পার্ট গুলো জুড়ে এমআরএনএ হলো সেগুলো মিনিংফুল, সেগুলোকে বলা হয় এক্সন। আর যেগুলো কেটে বাদ যাবে, এখান থেকে এটা কেটে বাদ, এখান থেকে এটা কেটে বাদ, এই যে ঘটনাকে বলা হয় ডিএনএ স্প্লাইসিং। একে বলা হয় ডিএনএ স্প্লাইসিং। এই যে কেটে কুটে কাটাকুটি চলছে না, একে বলা হয় ডিএনএ স্প্লাইসিং। আর একটা কথা শুনেছিল, দেখো, স্প্লিট জিন, আগের চ্যাপ্টারে শুনেছিলে, আগের চ্যাপ্টারে শুনেছিলে যে স্প্লিট জিন বলে একটি কথা, সেই যখন সেই অনেক টার্ম পড়ছিলাম না পরপর পরপর, লিথাল জিন থেকে আরম্ভ করে সেলফিশ জিন, জাম্পিং জিন, সেখানে স্প্লিট জিনও পেয়েছিলে। তো মানে সব জায়গায় বোঝানো যায় না সবকিছুর, এখানে এসে বুঝতে পারছি এটা স্প্লিট জিন। আর এই যে মডেলটি যা নিয়ে আলোচনা হচ্ছে, এই মডেলটিকে বলা হয় স্প্লাইসিওজোম মডেল। স্প্লাইসিওজোম মডেল পরীক্ষায় আসতে পারে, ডিএনএ স্প্লাইসিং কি, স্প্লাইসিওজোম মডেল কি, 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। তাহলে বুঝলাম আমরা যে HNRNA তাতে অনেক অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ পার্ট আছে। অ্যাক্টিভ পার্ট যেগুলো, সেগুলো জুড়ে আলটিমেট এমআরএনএ হয়। তার মানে এমআরএনএ এটা হলো 8 পর্যন্ত, এক্সন 1, এটা হলো এক্সন 2, আর এটা হলো এক্সন 3। তার মানে এখানে তাই এক্সন 1, এখানে এক্সন 2, আর এখান পর্যন্ত ধরো এক্সন 3, এই তিনটে জুড়ে হয়েছে এমআরএনএ। ব্যাস, বাকি গল্প একই আছে। শুধুমাত্র ডিএনএ স্প্লাইসিং কি মনে রাখবো, স্প্লাইসিওজোম মডেল মনে রাখবো, আর অবশ্যই যার জন্য এখানে আসা, ইন্ট্রন আর এক্সন কাকে বলে, এই দুটো মনে রাখবো।
বাকি নর্মাল যে প্রসিডিওর এখনই মাথা থেকে ভুলিয়ে দাও। নাহলে কিন্তু যখন আমরা আবার ট্রান্সলেশন পড়বো তখন আমরা দেখাবো ডিএনএ থেকেই এমআরএনএ হয়, এইচএনআরএনএ কোনো কথাই আনবো না। তখন তোমার মাথায় আবার যদি ঘুরঘুর করতে লাগে তাহলে মুশকিলে পড়ে যাবো। হ্যাঁ, আমাদের সিলেবাসে যেমন আছে তেমন করে পড়তে হবে। ডিটেলসে তখন যেতে পারবো যখন আমরা ডিটেল স্টাডি করব, হায়ার স্টাডি করব তখন। হ্যাঁ, তো সব গ্রাজুয়েশনে আছে, গ্রাজুয়েশনে পড়বো, যে ইচ্ছা করলে পড়বো তখন। ঠিক আছে, মোটামুটি এইচএনআরএনএ আর কোনো আরএনএ কে পড়তে হচ্ছে না। আমরা আগেও বলেছি যে আইআরএনএ আমরা পড়বো ঠিক টাইমে পড়বো, যাকে আমরা প্রাইমার বলে পড়বো। যখন ডিএনএ রেপ্লিকেশন পড়বো তখন ইনডিউসার আরএনএ বা প্রাইমার, একে আমরা পড়বো ডিএনএ রেপ্লিকেশনের সময়। এখনো বোঝানো যাবে না, যেমন ঠিক স্প্লিট জিন তখন বোঝাতে পারছিলাম না, এখন বোঝাতে পারছি, তেমনই আইআরএনএ এখন বোঝাতে পারবো না, তখন বোঝাতে পারবো। ঠিক, তো ঠিক ঠিক সেই টাইমে আমরা ঠিক বুঝিয়ে নেবো।